আমাকে যদি বলা হয় যে আপনি জীবনে কি ধরনের চরিত্র করতে চান বা হুম। তো এই ধরনের এই চরিত্র স্বপ্নের মতো ড্রিম যে এরকম একটা চরিত্র পেলে। একটু জানতে চাই ১ম এই এই চরিত্রটা যখন আপনার কাছে আসে এবং মোটামুটি একটা বায়োপিক যখন আপনাকে করতে হবে, আমাদের বেশ উপমহাদেশের প্রখ্যাত একজন কবি তিনি, শিল্পী তিনি। তো কোন বিষয়টা আপনাকে এই চরিত্রটা নেওয়ার জন্য আগ্রহী করেছে প্লাস ভাবিয়েছে? আহ, প্রথমত হচ্ছে লোভ। আচ্ছা। একজন অভিনেতার কাছে আহ, এমন চরিত্র পাওয়াটা এবং এই কাজটা করতে পারার যে আকাঙ্ক্ষা, এটাকে আমি একদম বড় করে লোভ বললাম। তো সেটা থাকা উচিত বলে মনে করি। হুম। এমন চরিত্র পেলে কেই বা করতে চাইবে না। তো আমি আমার ক্ষেত্রে যদি বলি যে এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, আমার জন্য অনেক ভয়ের ছিল যে হুম। হুম। আমি কবি জীবনানন্দ দাশ ওনাকে প্লে করব। মানে ভয়ের এবং আহ, অনেক বেশি চ্যালেঞ্জিং কেন ছিল, কারণ আমি কবিতা প্রেমী, কবিতা পড়ি। আচ্ছা। জীবনানন্দ দাশের কবিতা আমার যখন প্রথমে পড়া হতো তখন কিছুই বুঝতাম না এবং আমার কাছে মনে হতো যে এত কঠিন কেন। বাট কিছু শব্দ আমি আসলে উপেক্ষাও করতে পারতাম না, কিছু শব্দ যে মাথায় থেকে যেত এটা কাজ করছে এই যে কেন উনি এটা বললেন। এবং এটার তো পেছনের কারণটা কি হতে পারে? হ্যাঁ, কারণটা কি হতে পারে, আসলে এই শব্দ দিয়ে এই উপমা দিয়ে উনি কি বোঝাতে চাইলেন এখানে। তো এই ধরনের প্রশ্ন চলতে থাকা, সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে ওই শব্দগুলোকে উদ্ঘাটন করা, হুম। আসলে হুম। বুঝতে পারা যে এই উপমার মিনিং কি, বা নিজের সাথে রিলেট করতে পারা, হুম। নিজের নানা ঘটনার সাথে রিলেট করতে পারা। কেবলই যে উনি প্রেমের কবিতা লিখে গেছেন তা তো না। তা তো না। একটা কবিতাকে, লাইক যদি বনলতা সেনও বলি, এটা কেবলই যে প্রেমের কবিতা, হ্যাঁ, শুধুমাত্রই একজন বনলতা সেনকে ইয়ে করে তা না। দেখা যায় যে বহুদূর যাত্রা শেষে যে নাবিক হারিয়েছে দিশা, সেও এসে দুদণ্ড দুদণ্ড শান্তির জন্য এসে শান্তির জন্য। আশ্রয় খুঁজে মমতার কাছে। তো ও তখন তো ওই নাবিকের গল্পের দিকেও চলে যাওয়া যায়, হুম। আসলে সেই ভিজুয়ালও চলে আসে। তো তখন মনে হয় যে একটা মানুষ এত চমৎকার চমৎকার উপমা দিয়ে যিনি লিখছেন ওনার সে সময়টায় ওনার জীবনটা কেমন ছিল, ওনার কেমন ছিল? জীবন যাপন কেমন ছিল। তো এই ধরনের একটা ভাবনা ছিল এবং উনি আসলে যে এত চমৎকার উপমা দিয়ে এত সহজভাবে এত গভীর আসলে ব্যাখ্যা দেন কবিতায়। তো উনি না জানি কেমন, এই বিষয়ে রাইট। আসলে ছিল এক ধরনের জল্পনা কল্পনা ছিল। সেই জায়গা থেকে ওনাকে আসলে ঠিক বুঝতে পারা খুবই কঠিন। খুবই কঠিন। হ্যাঁ, আমরা কুয়াশার মতো একজন। অবশ্যই তো তাই। সেই জায়গা থেকে আমার অনেক চাপ ছিল যে এক ওইটা, আর একটা হচ্ছে তো আমার ক্যারিয়ারের খুব শুরুর দিকেরই কাজ বলা চলে। তো আমার অভিজ্ঞতা এবং এবং এত বড় আমার, একটা কাজ। হ্যাঁ, এত মানে হয় না যে আমাকে যদি বলা হয় যে আপনি জীবনে কি ধরনের চরিত্র করতে চান বা হুম। ইয়ে, তো এই ধরনের এই চরিত্র স্বপ্নের মতো ড্রিম যে এরকম একটা চরিত্র পেলে আহ, এবং যদি জাস্টিফাই করতে পারি এবং হুম। হুম। সেই চেষ্টাটা যদি করে যাই, যদি হুম। কিছুটা ঘটে তাহলেও এক ধরনের স্বস্তি যে অভিনেতা হিসাবে কিছুটা করতে পারলাম হয়তো, বা হুম। হুম। কিছুটা করার সুযোগ হলো। তো সেই জায়গা থেকে আসলে এই গল্পটা আমার করার মানে ভীষণ ইচ্ছা ছিল, এই কাজটা করার প্রতি ভীষণ আগ্রহী ছিলাম। আর একটা হচ্ছে যে স্ক্রিপ্ট, হুম। উজ্জ্বল ভাইয়ের ওই স্ক্রিপ্টটা পড়ার পর আমার কাছে মনে হলো যে এটা দারুণ। তখনও বুঝে ওঠে নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটা মানে দীর্ঘ সময় নিয়ে লেখা, দীর্ঘ অনেক যত্ন নিয়ে গবেষণার করা। পর লেখা। হুম। হুম। এবং যখন উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এই প্রত্যেকটা প্রেক্ষাপট জানা, মানে ওনার কোন কবিতাটা কখন আসছে, তখন হুম। আসলে ওয়ার্ল্ডে আর কি কি ঘটছে হুম। হুম। আসলে, হুম। এবং সেটার প্রভাব কিভাবে ওনার উপরে আসলো। হুম। এবং যদি বলা যায় যে এই কবিতাটার সময় ওনার আহ, মানে ব্যক্তি জীবনানন্দের তখন কি অবস্থা, ওনার আর্থিক অবস্থা বলেন, ওনার ওই পাঠক পারিপার্শ্বিক। মহলে এবং লেখক মহলে ওনার অবস্থান বলেন, তো সব মিলিয়ে আর কি। তো ওই জার্নিটা শোনার পর তো আরো অনেক ভালোভাবে আসলে বুঝতে পারা, হুম। মানে ভালোভাবে বলতে অনেকটাই জানতে পারো ওনাকে তখন। আর স্ক্রিপ্ট একটা ব্রেকেট, সেখানে তো পুরো যেই সিকোয়েন্সগুলো ছিল সেইগুলোকেও আর একটু আমরা ঠিকঠাক ডিটেল করে হুম। মানে নেওয়া বা বোঝা, এবং সেই বোঝাপড়ার ভিতর দিয়ে একটা জায়গায় আমি আর কি মোটামুটি ওনাকে দেখতে পারি যে ওকে। তারপর ব্যাপার ছিল যে লুকের ব্যাপারটা আসে আর কি, যে লুক কি রাইট। হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। কারণ আমাকে যখন বলা হয় যে এই কাজটা করবো, তখন আমার কাছে আহ, উম, আমি আমি খুবই বিস্মিত ছিলাম যে হুম। হুম। কেন আমাকে আসলে। মানে হুম। আপনি যেটা বলছিলেন যে এটা একটা বায়োপিক, বায়োপিক অ্যাকচুয়ালি না, এটা আসলে জীবনানন্দকে এবং ওনার কবিতা বনলতা সেনকে বিশ্লেষণ করতে গিয়ে এই কবিতা আসা পর্যন্ত যে জার্নি এবং পরবর্তীতে ওনাকে দেখা।
তো সব মিলিয়ে আসলে এক ধরনের বিশ্লেষণ বা এক ধরনের গবেষণা কর্ম, একটা ফিকশনাল, খুবই সুন্দর, খুবই চমৎকার জালের ভিতর দিয়ে আসলে একটা সামনে আউটলাইন ছিল, আমরা উপস্থাপন। সেটা কিন্তু স্ক্রিনে বেশ ভালোভাবে দেখতে পেরেছি। স্ক্রিপ্টের কথা আপনি বলছিলেন, স্ক্রিপ্টটা অসাধারণ ছিল। আমরা এটা নিয়ে আরো কথা বলবো।